নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেকের কাছেই শ্বাসরোধকারী উত্তেজনার দিন ছিল। যাদের চাকরি চলে যাবার মুখে বা অলরেডি চলে গেছে, তারাও সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলেন যে আজকে কি হয় বা না হয়। আশা করা হয়েছিল যে আজকেই হয়তো শেষ শুনানি এবং এরপরে চূড়ান্ত রায়। কিন্তু যতই দিন এগিয়েছে এবং যতই শুনানি এগিয়েছে, বোঝা যাচ্ছিল যে আজকে বোধহয় ব্যাপারটা তার নাও হতে পারে। তো সেই জন্যেই আবার যোগাযোগ করতে হয়েছে সুদীপ্ত দাশগুপ্ত, যিনি আইনজীবী হিসেবে আজকে সওয়ালও করেছেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আসুন আগে শুনে নেই তিনি কি জানাচ্ছেন। নমস্কার সুদীপ্ত বাবু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আজকে কারা কারা বললেন? আজকে আমরাই বক্তব্য রাখলাম, আমরা যারা অরিজিনাল রিট পিটিশনার ছিলাম হাইকোর্টে, আমরাই বক্তব্য রাখলাম। হ্যাঁ, শুনে নেই যে বিকাশ বাবু আর ফিরদৌস শামীম ছাড়া আরেকজন বলেছেন, তিনি কে এবং কাদের হয়ে বললেন? আমি বলেছি, ঠিক আছে, হুম। বিক্রম ব্যানার্জি বলেছি, বিকাশ ভট্টাচার্য বলেছি, আর ফিরদৌস শামীম বলেছি। আচ্ছা, বিকাশ বাবু আজকে প্রায় 1.5 ঘন্টা বলেছেন এবং তার বক্তব্যের মধ্যে যে একটা প্রধান বিষয় উঠে এসেছে যে নতুন করে পরীক্ষা নেবা 2016 ক্যান্ডিডেটদের। তা হঠাৎ এই প্রস্তাব দেওয়ার প্রয়োজনটা হলো কেন? কারণ ডিভিশন হ্যালো। এই কারণ ডিভিশন বেঞ্চই অর্ডার দিয়েছে নতুন করে নিতে। কারণ এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি থেকে কে যোগ্য কে অযোগ্য বাছাই করা অসম্ভব, এবং এসএসসিও সেই প্রকৃতভাবে কোনো লিস্ট দেয়নি যাতে করে বলা যায় যে এরা যোগ্য এবং অযোগ্য। এবং কিছু কিছু এমন দুর্নীতি হয়েছে যেখান থেকে কারা এই দুর্নীতির যারা বেনিফিশিয়ারি তাদের আইডেন্টিফিকেশন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই জন্যই আমাদের সাবমিশন ছিল যে পুরোটা বাতিল করে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল তাদের নিয়ে নতুন করে পরীক্ষা দেওয়া। এই ক্যান্ডিডেটদের যোগ্যতার নিরূপণ হিসেবে তিনি কি কি প্রস্তাব করেছেন যে কারা কারা কিভাবে এই পরীক্ষা দেবে? যারা 2016 সালে পরীক্ষায় বসেছিল, তখন যারা পরীক্ষায় বসেছিল তারাই দেবে। মানে যারা যোগ্য অযোগ্য এখন যেভাবে নানা রকম ভেদ করা হচ্ছে, তারা সবাই? সেটা কোর্টের ওপর বিচার করবে যে যারা এখন অযোগ্য তাদের যদি কোর্ট আবার করে পরীক্ষায় বসার সুযোগ দেয় বসবে, নয়তো 2016 সালে তাদের বাদ দিয়ে যারা পরীক্ষায় বসেছিল তারা বসবে। আমরা বলেছি নতুন করে পরীক্ষা নিতে হবে, তাতে যোগ্য অযোগ্য যারা, যদি যোগ্য অযোগ্যরা আবার নতুন করে পরীক্ষায় বসে তারা তাদের যোগ্যতার বিচারে চাকরি পাবে, তখন কারোর কিছু বলার থাকবে না। আচ্ছা আচ্ছা, বিচারপতিদের কাছে কি এই যে নতুন প্রস্তাবটা কি গ্রহণযোগ্য বলে মনে হলো আপনার? সেটা তো উনি যখন জাজমেন্ট দেবেন তখন বোঝা যাবে। এটা আমরা আমাদের যে আবেদন বিচারপতির কাছে সেটা আমরা প্রস্তাব পেশ করেছি। তারা তো নানা রকম প্রশ্নও করছিলেন, সেই প্রশ্নগুলো এখান থেকে কিছুই বোঝা যায়নি। একটু যদি অনুগ্রহ করে বলেন যে কি প্রশ্ন তারা দেখুন, করছিলেন। তারা প্রশ্ন করছিল যে, প্রথম যেটা প্রশ্ন যে সেগ্রিগেশনটা সম্ভব কি সম্ভব না, সে তার উত্তরে আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের ডকুমেন্টের মাধ্যমে যে কেন সেগ্রিগেশন পসিবল না এবং কেন নতুন করে পরীক্ষাটা নিতে হবে। এই কোশ্চেন বিচারপতি করছে। আচ্ছা, আর দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে যে যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি হ্যালো, করেছেন, হ্যাঁ, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করেছেন এবং আবেদনও করেছেন, তারা কিসের ভিত্তিতে নিজেদেরকে যোগ্য বলছেন? এটাই হলো বড় প্রশ্ন। তারা কিসের ভিত্তিতে নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন? তারা বলছেন আমাদের তো ওয়েমার ইস্যুতে আমাদের নাম নেই, আমরা এক্সপায়ারির পরে পাইনি, আমরা তো র্যাঙ্ক জাম্পিং করিনি। কিন্তু প্রশ্নটা হলো যে ভ্যাকেন্সির বেশি লোকে চাকরি দিয়েছে, তারা এর মধ্যে আছে কিনা কি করে বোঝা যাবে? এক। দ্বিতীয়ত আপনাকে বলে দিই, 2016 সালে যখন এই নিয়োগটা শুরু হয় তখন নিয়ম ছিল যে এসএসসি রেকমেন্ডেশন করার পর যেই স্কুলে রেকমেন্ড করবে সেই স্কুলের ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দেবে, যেটা পুরোপুরি বেআইনি। বোর্ড যে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই আইন এসছে 2018 সালে, আর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে 2016 সালে। তাই 2016 সালে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী
পুরো প্রসেসটা করতে হবে, মাঝখানে কোনো সংশোধন বা অ্যামেন্ডমেন্ট আসলে সেটা ফলো হয় না, এটা সেটেলড ল। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম স্কুলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ না দিয়ে বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট দিল। কেন? যাতে করে এই দুর্নীতিটা করতে পারে। তাই কে যোগ্য কে অযোগ্য এটার বিচার করাটাও অসম্ভব হয়ে যাচ্ছে, আর যেখানে পুরো প্রসেসটাই গলদ। হ্যালো। হ্যালো। বলছি যে এই যে নতুন প্রস্তাব আসার ফলে যে উল্টো দিকে যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে কি রিয়াকশন হলো? তারা তাদের বক্তব্য 10 তারিখে জানাবেন। ও, তার মানে তারা পুরোপুরি ব্যাপারটাকে এখনো খারিজ করেননি যে না এটা নেওয়া চলবে না? না, এটা তো এখন তো বক্তব্য সবাই সবার, বিচারপতি সবাই সবার বক্তব্য শুনছেন। উনি বলেছে 10 তারিখে উনি বক্তব্য সবার শেষ করে উনি তারপর ওনার রায় দেবেন। তার মানে 10 তারিখটাই ধরে রাখা যেতে পারে যে চূড়ান্ত শুনানি? চূড়ান্ত শুনানির দিন 10 তারিখ। আপনাকে অশেষ ধন্যবাদ এই দেওয়ার জন্য, এই খবরগুলো দেওয়ার জন্য। আবার যখন 10 তারিখ হবে আবার আপনার কাছে আসবো। নমস্কার। ধন্যবাদ। তো শুনলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের রিপোর্ট, অর্থাৎ আরেকটা শুনানি হবে। আশা করা হয়েছিল যে 27 তারিখই শেষ আজকে, কিন্তু আরেকটি হবে। যদিও তারিখগুলো মোটামুটি পরপর পড়ে যাচ্ছে, অতএব আশা করা যায় যে তারিখ পড়লেও একটা গতি কিন্তু রয়েছে। এবং সবথেকে যেটা দুর্ভাগ্যের ব্যাপার, যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদেরও কিন্তু কিছুটা পরিমাণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ বেশ কিছুটা সময় তো পেরিয়ে গেছে, তারা কি সবসময় যে তাদের সেই অল্প বয়সের যে ব্যাপারটা সেটা ধরে রাখতে পারবেন, এই অনিশ্চয়তা তাদেরকেও গ্রাস করেছে। কিন্তু এর সঙ্গে আরেকটা ব্যাপারও আছে যে যারা অযোগ্য তারা যদি পড়াতে থাকেন তাহলে তাদের হাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। কাজে ব্যাপারটা শুধু কিছু মানুষের চাকরির ব্যাপার নয়, ব্যাপারটা রয়েছে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যতের ব্যাপার। কাজে একটা জটিল পরিস্থিতি, এই জটিল পরিস্থিতি না হওয়াটাই কাম্য ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সেই জটিল পরিস্থিতির সৃষ্টি হলো। এখন এখান থেকে যত কম ক্ষতিতে সম্ভব বেরিয়ে আসা যায় সেই চেষ্টাটা তো সবারই করা উচিত। দেখা যাক আগামী 10 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে তাতে কি হয়, এবং আশা করা যায় যে সেখান থেকে হয়তো সবথেকে ভালো জাজমেন্টটি বেরিয়ে আসবে, যেটাতে সবথেকে কম ক্ষোভের জায়গা থাকবে। আপাতত প্রতিবেদনটাকে এখানে শেষ করছি, আবার 10 তারিখে ফিরে আসব। নমস্কার।